হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের কাছে আলোচনা করব 2024 সালে ফিজিক্যাল সায়েন্সে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেগুলোর সহজ সমাধান। তোমরা একবার সমাধানটা দেখে নিও, দেখে নিলে বুঝতে পারবে কার কত নাম্বার আসবে। আর যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেল থেকে তোমরা এইচএস এর জন্য ফিজিক্সের কোয়েশ্চেন অ্যান্সার, নিউমেরিক্যাল, থিওরি, এমসিকিউ অনেক কিছু পাবে। দেখো, প্রথমে ক বিভাগ। সমস্ত প্রশ্নের উত্তর করা আবশ্যিক, যতগুলো প্রশ্ন হয় সবগুলো উত্তর করতে হবে। ভেতরে ইন্টারনাল চয়েস আছে, তাই না? দেখো এমসিকিউ। প্রথমে দেখো, বায়োগ্যাসের মূল উপাদান হলো, বায়োগ্যাস তোমরা জানো, তাহলে দেখো বায়োগ্যাসের মূল উপাদান কি বলতো না CH4, মিথেন গ্যাস। তাহলে বায়োগ্যাসের মূল উপাদান কি বলতো? মিথেন গ্যাস। অর্থাৎ কি বলতো, 1.1 এর অপশনটা কারেক্ট। ওকে, এরপরে তোমরা 2 নম্বর কোশ্চেন দেখো। 1.2, বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে উচ্চ চাপে, না 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 না, উচ্চ চাপে কথা হবেই না, নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায়, তাই না? তাহলে সি অপশন কারেক্ট। অর্থাৎ বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে কখন? নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায়। দেখো 1.3, এসটিপিতে 44.8 লিটার, এসটিপিতে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা। দেখো তোমরা জানো কি বলতো, 22.4 লিটার সমান কি বলতো 1 মোল। তাহলে দেখো এটা তার দ্বিগুণ আছে, তাহলে কত মোল হবে? 2 মোল হবে, তাই না? এবার দেখো 1.4, আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত কত হয়? দেখো তোমরা চাপ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক প্রতিটির মান 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, তাই না? তাহলে অনুপাতটা কত হবে? 1 হবে। অর্থাৎ 1.4 এর কোন অপশনটা কারেক্ট? ডি এর অপশনটা কারেক্ট, তাই না? এরপর দেখে নাও 1.5, প্রতিসরাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণ হলো মিউ 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 ইকাল টু এ প্লাস বি বাই ল্যামডা। না না না, এটাও না, এটাও না। দেখো এটাকে বলে কোসি রিলেশন, ডি এরটা, মিউ ইকাল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, এটাকে বলে কোসি, এটা বলে কোসির সমীকরণ। ওকে, তারপরে দেখো বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয়। দেখো তোমরা জানো উৎকল দর্পণ সর্বদাই অসৎ ও ক্ষুদ্রতর প্রতিবিম্ব সৃষ্টি করে, সমতল দর্পণ সমান প্রতিবিম্ব সৃষ্টি করে, বাট উৎকল লেন্স কি বলতো অসৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি করে যখন বস্তু দূরত্ব কি বলতো ফোকাস দূরত্ব অপেক্ষা কম, তাই না? তাহলে 1.6 এর বি এর অপশনটা কারেক্ট। ওকে, এরপরে দেখো 1.7 চলো। দেখো, দেখো এই 1.7, একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে। এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে, দেখো তারকে টেনে বাড়ালে ওর দৈর্ঘ্য দেখো কোনো তারকে টেনে বাড়ালে তার রোধ হয় তার দৈর্ঘ্যের বর্গের সমানুপাতিক। অর্থাৎ যেহেতু বৃদ্ধি করা হয়েছে, তাহলে কি বলতো, রোধ যদি যদি দ্বিগুণ বৃদ্ধি করা হয় রোধ হবে 4 গুণ। অর্থাৎ রোধ বাড়ছে, রোধ বাড়লে কি বলতো প্রবাহ কিভাবে হ্রাস পাবে, কারণ আই টেস্ট কি বলতো ভি বাই আর, আর বাড়ছে তাহলে আইটা কমবে, কি বলতো হ্রাস পাবে। তাহলে 1.7 এর বিয়েরটা। এরপরে দেখো 1.8, 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহের মধ্য দিয়ে 30 সেকেন্ড সময় প্রবাহিত হলে মোট প্রবাহিত আধান। দেখো প্রবাহিত আধান কিউ ইকুয়াল টু কি বলতো আই ইন্টু টি। দেখো এখানে আই 5 এম্পিয়ার, টি কত 30 সেকেন্ড, তাহলে বলো 5 × 30 গুণ করলে কত হয়? 150 হচ্ছে কিনা বলো? তাহলে 150 কুলম হচ্ছে অ্যান্সার। তাহলে 1.8 এর কোন অপশনটা? বিয়েরটা কারেক্ট, তাই না? এরপরে দেখো 1.9, দেখো এ 86 222, বি এর থেকে বি 84 210 বিক্রিয়াতে আলফা ও বিটা কণার সংখ্যা হ্রাস যথাক্রমে। তো দেখো তোমরা জানো যদি আলফা কণা নিঃসৃত হয় না, তাহলে এ কমে যায় কত হবে বলো তো? না 4 একক কমে যায়। আর জেড কত কমে বলো তো? না 2 একক কমে যায়, তাই তো? আর বিটা কণা নিঃসৃত হলে কি বলতো জেড কত হয় বলো তো? 1 একক বাড়ে। তাহলে দেখো ভর সংখ্যার পরিবর্তন কেবলমাত্র আলফা কণার জন্য হয়। তাহলে দেখো আলফা কণার সংখ্যা হবে কত বলো তো? কত হবে? এটা 222 মাইনাস 210 বাই কি 4, কারণ ভর সংখ্যা 4 কমলে একটা আলফা কণা হয়, এটা 12 আসছে 3। তাহলে দেখো 3টে আলফা কণা, দেখো 3টে আলফা কণা, দুটো অপশন কারেক্ট, এটা আর এটা। এবার বিটা কণার কথায় আসি।
দেখো তিনটে আলফা কোণ নিশ্চিত হলে এই এ এ থেকে যখন বি হবে তাহলে তার এই জেড কত কমবে বলো তো, 3 2 6 কমবে কত, 80 হয়ে যাবে। বাট হয়েছে কত, 84। তাহলে 80 থেকে 84 বাড়লো, 4 বাড়লো, তাহলে 4টে বিটা কণা নিশ্চিত হয়েছে। তাহলে কোন অপশনটা কারেক্ট, বি এরটা কারেক্ট, তাই না? এরপরে দেখো 1.10, মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো। দেখো এখানে আছে কার্বন, কার্বনের সব থেকে বেশি হবে, তারপর কি বলতো নাইট্রোজেন হবে, তারপর কি বলতো অক্সিজেন হবে, তারপর কি বলতো ফ্লোরিন হবে, তাই তো, মানে কম থেকে। তাহলে দেখো সব থেকে কম তড়িৎ ধনাত্মক কি বলতো ফ্লোরিন, তারপর কি বলতো অক্সিজেন, তারপর নাইট্রোজেন, আর সব থেকে বেশি কি কার্বন। তাহলে সিরিজটা উল্টো ভাবে আছে, বাট এটাই কারেক্ট করে নাও। এটা লিখতে হতো এইরকম, এফ লেস দেন কি বলতো ও লেস দেন কি বলতো এন লেস দেন কি বলতো সি। এটা আমার মনে হয় সব ছেলেকে নাম্বার দেওয়া উচিত, কারণ এর অ্যান্সারটা ঠিক নেই। ওকে, এটা 1.11। দেখো NaCl যৌগে Na ও Cl পরমাণু ইলেকট্রন বিন্যাস দেখো। দেখো NaCl যৌগে কি বলতো যৌগ অবস্থায় এরা প্রসম হয়ে গেছে, তাহলে কি বলতো এটা হবে 28 আর কি বলতো 288। কারণ দেখো যদি পরমাণু বলতো তাহলে এটা হতো, এটা হবে না, কোনটা বলতো ডি এরটা হবে। বোঝা গেল? এরপরে দেখো 1.12, তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো। দেখো রাসায়নিক পরিবর্তন, হ্যাঁ রাসায়নিক পরিবর্তন হয়, সঠিক। দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন, এটাও সঠিক। তার বলতো উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোধ বাড়ে, না 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 না, এটা ইনকারেক্ট। তাহলে আমাদের কারেক্ট অপশন কি হলো, 1.12 এর সি এর অপশনটা কারেক্ট, কারণ বলেছে কোনটি সঠিক নয়, তাই না? এরপরে দেখো 1.13, যে গ্যাসটি নেসলার বিকারক হিসেবে ব্যবহার করে শনাক্ত করা যায় তা হলো কি বলতো অ্যামোনিয়া, তাই না? দেখো এটা 1.14, তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো, দেখো আয়রন আর লেড, তাই তো। তো দেখো লেড এখানে নেই, কে আছে, আয়রন আছে, তাহলে কি বলতো এটা সি এর অপশনটা কারেক্ট। দেখো এটা 1.15, কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো। দেখো ক্লোরোফর্ম মানে কি বলতো CH3Cl। দেখো এটা হবে না, এটা হবে না, এটা হবে না, কোনটা বলো তো এটা হবে। তাহলে আমাদের এ অপশন কারেক্ট। ওকে, বোঝা গেল? দেখো MCQ পার্টটা শেষ হলো। এরপরে দেখো খ বিভাগ। দেখো খ বিভাগে প্রতিটি প্রশ্নের মান 1, তাই না? দেখো ভালো করে তোমরা দেখে নাও, 2.1, ক্লোরিন পরমাণু ও ওজন অণুর বিনষ্টি ঘটায় একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও। দেখো এটা এইরকম হয়, সিএল, দেখো Cl2টা ভেঙে যায় কি বলতো না Cl পরমাণুতে ভেঙে যায়, তাই না? তো আবার দেখো Cl প্লাস কি বলতো O3 ইকাল টু কি বলতো Cl ও নেগেটিভ আয়ন প্লাস কি বলতো Cl2 হবে। বোঝা গেল? দেখো 2.2, দেখো বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়। দেখো মেসোস্ফিয়ারের তাপমাত্রা সব থেকে কম, মানে টপ অফ দ্য মেসোস্ফিয়ার কি বলতো টেম্পারেচার সব থেকে কম হয়। দেখো তারপরে দেখো আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত, কি বলতো থার্মোস্ফিয়ারে থাকে এটা। থার্মোস্ফিয়ার হচ্ছে আমাদের এই যে স্পেস স্টেশনটা আছে সেটা থার্মোস্ফিয়ারে অবস্থিত। এরপরে দেখে নাও 2.3, দেখো পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি কি। দেখো সরলরেখা, যদি দেখো আমরা উলম্ব অক্ষ বরাবর পি এবং অনুভূমিক অক্ষ বরাবর 1/v নিই, তাহলে কি বলতো এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। দেখো পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের ঘনত্বের সম্পর্ক কি। দেখো ঘনত্ব পরম উষ্ণতার কি বলতো ব্যস্তানুপাতিক, রো প্রপোর্শনেট 1/t। এবার দেখো 2.5, অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস হলে এসআই এর মান কত। দেখো সেলসিয়াসকে যদি আমরা কেলভিনে পরিবর্তন করি তাহলে কি হয় বলতো, দেখো 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন সমান 1 ডিগ্রি কেলভিনের পরিবর্তন। তাহলে দেখো এর মান একই হবে, কেবলমাত্র ইউনিটটা এরকম হবে, 24 × 10⁻⁶, এটা কি বলতো কেলভিন ইনভার্স। ওকে, কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়। কোন গ্যাস থেকে বলতো চার্লসের সূত্র থেকে। তাহলে চার্লসের সূত্র থেকে আমরা কি বলতো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান আমরা পাই। এবার দেখো 2.6, আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসংখ্য বাড়বে না কমবে। এটা একই থাকে, কারণ কি বলতো মাধ্যমের প্রতিসরাঙ্ক মাধ্যমের উপাদানের উপর নির্ভর করে, আপতন কোণ বা প্রতিফলন, আপতন কোণ বা প্রতিসরণ কোণের উপর নির্ভর করে না, তাহলে কি বলতো একই থাকবে, তাই না? ওকে।
তারপর দেখো, উত্তর লেন্স থেকে এফ ও 2f দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? দেখো, এর প্রতিবিম্ব গঠিত হবে 2f অপেক্ষা বেশি দূরে, তাই না? তারপরে দেখো, একটি বর্তনীতে 6 ওহম এবং 3 ওহম রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1 ওহম রোধকে শ্রেণীর সমবায়ে যুক্ত করলে বর্তনীর তুল্য রোধ কত হবে? দেখো, ছবিটা এঁকে নিচ্ছি, দেখে নাও। এটা কি বলতো? এটা 6 ওহম, তাই না? আবার কি বলতো? এটা 3 ওহম। এই দুটো যুক্ত করে নাও, তার সঙ্গে কি বলতো? শ্রেণী সমবায় 1 ওহম। তাহলে দেখো, এইখানে 6 ওহম, তাই না, আর 3 ওহম সমান্তরালে, তাহলে কত হবে? 3 × 6 ডিভাইড বাই কি বলতো? 3 + 6, তাহলে কত হলো? এটা 18/9 সমান 2 ওহম। তাহলে দেখো, এই যে এই অংশটা দেখছো, এই অংশের রোধ হলো কত বলতো? 2 ওহম, তাই না? তার সঙ্গে এক যোগ করো, তাহলে 2 + 1 সমান 3 ওহম হলো কি বলতো? তুল্য রোধ। তাহলে এখানে 3 ওহম হচ্ছে তোমার অ্যান্সার। তারপর দেখো, বাল্যচক্রের ঘূর্ণন অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? বলো, হ্যামিং এর বামহস্ত নিয়ম, তাই না? এটা কি বলতো? এটা তড়িৎ প্রবাহের অভিমুখ, এটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, আর এটা কি বলতো? ঘূর্ণনের অভিমুখ নির্দেশ করে, তাই তো? এরপরে দেখো, নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ায় একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। দেখো, নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার সাহায্যে আমরা কি বলতো? অ্যাটমিক পাওয়ার জেনারেট করতে পারি, তাই না? এরপরে দেখো, নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? দেখো, নিউক্লিয় সংযোজনে যে তাপমাত্রা লাগে না, সেটা 10⁶ কেলভিন বা তার বেশি। তো পরীক্ষাগারে এত উচ্চ তাপমাত্রা সৃষ্টি করা কিন্তু যায় না। তাই এই নিউক্লিয় বিভাজন ঘটিয়ে এই তাপমাত্রা সৃষ্টি করে নিই আগে, নিয়ে যেই তাপমাত্রা সৃষ্টি হলো তখন আমরা সংযোজন স্টার্ট করি। তাই বলা হয় নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো অবশ্যম্ভাবী। এরপরে দেখো, 2.11, দেখো নোবেল গ্যাস, বলো। অবশ্যই রেডন, তাহলে এটা রেডনটা, এটা 1 দিয়ে দাও। তারপর কি বলতো? ইনভার, অবশ্যই সংকর ধাতু, তাহলে কি বলতো? এটা 2 দিয়ে দাও, তাই না? আবার দেখো, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল সিজিয়াম, তাহলে এটা কি বলতো? 3 দিয়ে দাও, তাই না? আর দেখো, ZnO প্লাস সি ইকুয়াল টু Zn প্লাস সিও প্লাস, এটা কি বলতো? কার্বন বিজারণ পদ্ধতি, তাহলে এটা কি বলতো? 4 দিয়ে দাও। বোঝা গেল? ওকে। 2.12, জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে কেসিএল দ্রবীভূত হয়? দেখো, দেখো, এই কেসিএলটা কি বলতো? অজৈব যৌগ, আর জলটা হচ্ছে অজৈব দ্রাবক। তাহলে দেখো, আর এটা জৈব দ্রাবক। তো তোমরা জানো, অজৈব যৌগ অজৈব দ্রাবক দ্রবীভূত হয়। তাই জল, তাই তাই কি বলতো? জলে কেসিএল দ্রবীভূত হবে, বেঞ্জিনে হবে না। ওকে। দেখো, 2.13, জলের তড়িৎ বিশেষের সময় কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? দেখো, জল তো H+ আর কি বলতো? O- ভেঙে যায়। তাহলে দেখো, অ্যানোডে কি হয় বলতো? অ্যানোডে কি বলতো? এইখানে দেখো, অ্যানোডে কোথায় যাবে বলতো? এই অ্যানায়ন যাবে। তো এই অ্যানায়ন যদি যায়, তাহলে কি বলতো? এখান থেকে কি বলতো? একটা ইলেকট্রন বর্জন করবে, আর ইলেকট্রন বর্জন মানে কি বলতো? জারণ। অর্থাৎ কি বলতো? অ্যানোডে কি বলতো? জারণ হবে, তাই না? তড়িৎ বিশ্লেষণের সময় এসি আর ডিসির মধ্যে কোনটি ব্যবহৃত হয়? অবভিয়াসলি ডিসি। এইচসিএল গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? কারণ দেখো, এই সেলটা H+ আর Cl- আয়নে ভেঙে যায়, তাই তড়িৎ পরিবহন করে। অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম লেখো এবং সংকেত লেখো। কি বলতো? ইউরিয়া, তাই না? কি বলতো? সংকেত হলো CO, এটা কি বলতো? NH2 হোল কি বলতো? টোয়াইস, তাই না? অথবা দেখো, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2 গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে, তার সংকেত লেখো। দেখো, সিলভার নাইট্রেট মানে কি বলতো? AgNO3 প্লাস কি বলতো? H2S। দেখো, এটা সিলভার সালফেটের একটা অধক্ষেপ পড়বে, Ag2S প্লাস কি বলতো? এটা 2HNO3 হবে, তাই না? তাহলে আমাদের যেটা হলো কি বলতো? সিলভার সালফেটের একটা অধক্ষেপ পড়বে, এবং এর সংকেত কি বলতো? না, Ag2S। বোঝা গেল? এবারে দেখো, মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? ইউরিয়া, এটা লিখো ইউরিয়া। ওকে। তারপর দেখো, C2H2O সংকেত দ্বারা যে দুটি কার্যকরী মূলকযুক্ত জৈব যৌগ চিহ্নিত করা যায়, তাদের নাম লেখো। দেখো, একটা অ্যালকোহল হবে, C2H5OH, কি বলতো? এটা ইথাইল অ্যালকোহল হবে কিনা বলো? এটা হলো ইথাইল, এটা হলো ইথাইল অ্যালকোহল, তাই না? এটা হলো ইথাইল অ্যালকোহল।
আবার দেখো আরেকটা কি বলতো, এটা CH3 ও CH3, তাহলে এটা কি বলতো, ডাইমিথাইল ইথার, তাই না? এরপর দেখো এলপিজির মূল উপাদান গঠনমূলক, দেখো এলপিজির মূল উপাদানের গঠনমূলক সংকেত লিখো। বিউটেন, বিউটেন কোথায় বলতো, বিউটেন হচ্ছে কি বলতো C4, কি বলতো এটা H10, তাই না? এরপরে দেখো গ বিভাগ, দেখো তিনের কোশ্চেন, দেখো 3.1 ফায়ার আইসের সংকেত লেখো। এটা হচ্ছে কি বলতো মিথেন হাইড্রেট, মিথেন হাইড্রেট মানে কি বলতো, মিথেন মানে খুব নিম্ন তাপমাত্রায় মিথেন এবং জল জল জমে গিয়ে যে যৌগটা হয় সেটা মিথেন হাইড্রেট, তাই না? এতে কিভাবে মিথেন পাওয়া যায় না, উত্তপ্ত করলে কি বলতো মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস পাওয়া যায়। আবার দেখো 3.2 মাইনাস, দেখো -3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের আয়তন 750 সিসি। এই গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হলো যতক্ষণ পর্যন্ত না আয়তন 1 লিটার হয়। এর চূড়ান্ত উষ্ণতা কত, তাই না? তাহলে দেখো এখানে তোমার ভালো করে দেখে নাও, দেখো T1 কত বলো তো, না 273 - 3 সমান কি বলতো 270 কেলভিন। V1 কত বলো তো, দেখো 750 সিসি। দেখো চাপ স্থির, তাই তো? দেখো কি বলতো চাপ স্থির আছে। দেখো আমরা T2 বের করব, আর V2 দেওয়া আছে কি বলতো, না 1001 লিটার মানে কি বলতো 1000 সিসি। তাহলে বসিয়ে দাও, বলো V1/T1 ইকুয়াল টু কি বলতো V2/T2, তাই না? V1 কি বলতো 750 বাই কি বলতো 270, তাই তো? আর এটা কি বলতো 1000, তাই না? বাই কি বলতো T2। এখন দেখো তোমরা যদি এটাকে এইখানে আমরা ক্যালকুলেশন করি, কথা এইখানে নিয়ে আসি, দেখো এটা আমরা এইখানে নিয়ে আসছি, দেখো এই 750 আর 1000 এটা কাটাকাটি করলে কত হয় বলো তো, 250 দিয়ে কাটাকাটি করো, 3 বাই কি বলতো 270, এখানে কি বলো 4/T2, 250 দিয়ে কাটাকাটি করলাম, এই যে 750/250 এ 3 হয়, 750/250 4 হয়। এরপরে দেখো তাহলে থ্রি আর কি বলতো এই 270, এটা 90 হলো। তাহলে দেখো এই T2টা কত হলো বলতো, 4 × 90 মানে কি বলো 360, তাই না? এত কেলভিন। তাহলে এত কেলভিন উষ্ণতায় কি বলতো গ্যাসের আয়তন হবে 1 লিটার। তো যদি এটা সেলসিয়াসে করো, তাহলে সেলসিয়াসে কত বলতো 200 না 360 - 273, তাহলে কত 27 + 60, 27 + 60 মানে কত বলতো, না 87 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? ওকে। দেখো আরেকটা অঙ্ক আছে, 4 অ্যাটমসফিয়ার চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের কি বলতো আয়তন কত? খুব সিম্পল। তাহলে দেখো আমাদের বের করে নিতে হবে, দেখো তোমরা জানো, দেখো যদি P1 1 ATM হয়, P1 = 1 ATM হয়, P1 = কি বলতো 273 কেলভিন উষ্ণতা হয়, তাহলে দেখো কি বলতো 8 গ্রাম হাইড্রোজেন আয়তন কত বলতো, না 8 গ্রাম হাইড্রোজেন মানে হচ্ছে 4 মোল, তাহলে এটা কত 4 × কি বলতো 22.4 লিটার, তাই না? এখন দেখো যখন T2টা কি বলতো, না 273 + 27, দেখো এই 27টা যোগ করতে হবে কিনা বলো, তাহলে কত হলো 300 হলো, তাই না? আর P2টা কত বলতো, না 4 ATM, কত বলতো 4 ATM, 4 ATM। তো আমরা V2টা বের করব, তাহলে বলো, তাহলে কি হবে বলতো P1 V1/T1 ইকুয়াল টু কি বলতো P2 V2/T2। দেখো P1টা আছে 1 অ্যাটমসফিয়ার, V1টা কত বলতো, না 4 × কি বলতো 22.4 লিটার, T1 কি বলতো, না 273 কেলভিন, তাই না? আবার দেখো এইখানে P2 কত বলতো 4 অ্যাটমসফিয়ার, তারপরে কি বলতো এই T2 V2টা আমরা বের করব, আর T2টা কত দেওয়া আছে বলতো, না 300 দেওয়া আছে, আছে কিনা বলো? তাহলে দেখো একটু কাটাকাটি করে নিচ্ছি, এই 4 আর এই 4 কাটলাম, কাটলাম কিনা বলো? তাহলে V2 = কত আসছে বলতো, এটা 22.4 কি বলতো 300 বাই কত, এটা 273, এত কি বলতো লিটার। দেখো এটা ভাগ করলে তো যেটা অ্যান্সার পাবে তোমরা সেটা লিখে নিও, তাই না? এরপরে দেখো দেখো 2 মিলিমিটার বেধের একটি কাচের ফলক অতিক্রম করতে একটি আলোকরশ্মির কত সময় লাগবে তা গণনা করো। দেখো এই T তোমরা কি বলো তো, কি জানো, না দূরত্ব বাই বেগ,
তো দূরত্ব কত আছে বলো তো, 2 ইন্টু, এটা মিলিমিটারটা আমরা মিটার করে নিলাম, তাহলে 10⁻³ হলো এত মিটার, তাই না? আর বেগ কত, ভি, এটা মিটার পার সেকেন্ড। এখন ভিটা বের করে নিই। দেখো তোমরা জানো ভি সমান কি বলো তো, সি বাই মিউ। দেখো কোথায়, কাঁচের মিউ কত, 1.5, তাহলে এটা হচ্ছে কত, 3 × 10⁸ ডিভাইড বাই কি বলো তো, 1.5। তাহলে দেখো এইখানে তোমরা যদি বসিয়ে দাও, তাহলে টিটা কত হবে বলো তো, না 2 × 10⁻³ ডিভাইড বাই ভিটা কত বলো তো, 3 এটা কত, না 10⁸ বাই কত, 1.5। দেখো এটা কাটলে 2 হয়, আবার এই 2 আর এই 2 কেটে গেল, তাহলে দেখো এটা 10⁻11 সেকেন্ড হলো অ্যান্সার। কি করে আসছে দেখো, এটা 10⁻³ আর 10⁸ ওপরে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -3 -8 কত হলো, -11 হলো। হলো কিনা বলো? এরপরে দেখো 3.4, একটি বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ ও ইএমএফ এর মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। দেখো খুব সিম্পল, তোমরা ভালো করে দেখে নাও। ধরো এই একটা তড়িৎ কোষ, ধরো এই একটা তড়িৎ কোষ, এটা তড়িৎ কোষের কি বলতো, পজিটিভ টার্মিনাল, তাই না? আর এটা হলো তড়িৎ কোষের নেগেটিভ টার্মিনাল। বোঝা গেল? তাহলে দেখো পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনাল। ওকে, ওকে। এরপরে দেখো এইখান থেকে আমরা একটা বহির্রোধ যোগ করে দিলাম, তাই না? বহির্রোধ যদি যোগ করি, এটা আর ধরে নিচ্ছি। তো দেখো এখানে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই তড়িৎ প্রবাহ আই। তাহলে দেখো এইখানে বিভব পতন কত হবে বলতো, আই ইন্টু আর, মানে আর আই। আর যদি অভ্যন্তরীণ রোধ স্মল আর হয়, তাহলে এখানে বিভব প্রভেদ কত, আই ইন্টু স্মল আর। তাহলে দেখো, তাহলে তাহলে দেখো বাইরের বিভব প্রভেদ আই ইন্টু আর, ভেতর বিভব প্রভেদ আই ইন্টু স্মল আর, ইকুয়াল টু কি হবে, তড়িৎ চালক বল ই। ওকে, তাহলে দেখো এই অভ্যন্তরীণ রোধ, দেখো এটাকে ভি বলি আমরা, আই ইন্টু আর এটা ভি বলি, তাহলে ভি প্লাস আই ইন্টু আর ইকুয়াল টু ই। তাহলে দেখো এটা কি বলতো, স্মল আর ইকুয়াল টু ই মাইনাস ভি বাই আই। এটা হলো কি বলতো, অভ্যন্তরীণ রোধ ও ইএমএফ এর সম্পর্ক, তাই না? এরপর দেখো 3.5, দেখো অষ্টক সূত্রের সংজ্ঞা দাও। দেখো পর্যায় সারণীতে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে কোনো নির্দিষ্ট মৌলের সঙ্গে তার পরবর্তী অষ্টম মৌলের ধর্মের অনেক মিল দেখা যায়। ইহাই হলো অষ্টক সূত্র। এরপরে অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এইরকম দুটি উদাহরণ দাও। দেখো এরপরে অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এইরকম দুটি মৌল হলো কি বলতো, BF3 ও কি বলতো, PCl5, তাই না? PCl5। এরপরে দেখো আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। আয়নীয় যৌগের মধ্যে যে বন্ধন থাকে সেটা তীব্র বন্ধন থাকে, সমযোজী বন্ধনের মধ্যে যে বন্ধনটা থাকে সেটা দুর্বল বন্ধন থাকে। দেখো এর কি বলতো, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। তারপরে দেখো এদের বিক্রিয়া খুব দ্রুত হয়, আর এদের বিক্রিয়া কি বলতো, খুব ধীর গতিতে সম্পন্ন হয়। তারপরে দেখো আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন এর পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা যথাযথ নয় কেন? দেখো আয়নীয় যৌগের ক্ষেত্রে যৌগগুলি আণবিক অবস্থায় থাকে না, তাই এদের আণবিক ওজন ধরা হয় না। এরপরে দেখো অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে H2S ব্যবহার করা হয় না কেন? কারণ অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে দেখো H2SO4 এর সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়ায় অ্যামোনিয়াম সালফেট তৈরি হয়, তাই অ্যামোনিয়া শুষ্ককরণে H2SO4 ব্যবহার করা যায় না। দেখো এটা 2NH3 প্লাস কি বলতো H2SO4, তাই না? ইকুয়ালস টু কি বলতো, NH4 হোল টোয়াইস কি বলতো, SO4, অ্যামোনিয়াম সালফেট হয়, তাই না? তারপর দেখো 3.8, দেখো তড়িৎ বিশ্লেষণের সাহায্যে সোডিয়াম নিষ্কাশনের সময় দেখো অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয়, এতে কি বলতো, দেখো সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক 1080 থেকে কমিয়ে কি বলতো 850 ডিগ্রি সেলসিয়াস করে দেয়। ওকে, দেখো লোহায় মরচা পড়ার প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। দেখো এটা ওয়েলিং, কি বলতো, ওয়েলিং, গ্রিজিং আর পেন্টিং। ভালো করে তেল দিতে হবে, অথবা গ্রিজ করতে হবে, অথবা রং দিতে হবে, তাই না? দেখো ডিনেচার স্পিরিট কি, ইথাইল অ্যালকোহলকে পানের অযোগ্য করার জন্য ইথাইল অ্যালকোহলের সঙ্গে পিরিডিন
ন্যাপথা যোগ করা হয়। এর ফলে যে দ্রবণটি তৈরি হয় তাকে ডিনেচার্ড স্পিরিট বলে। অথবা ইথাইল অ্যালকোহল ও এসিটিক অ্যাসিডের একটি করে ব্যবহার উল্লেখ করো। দেখো, ইথাইল অ্যালকোহল আমাদের কি বলতো মদ তৈরিতে ব্যবহার করা হয় আর বিকারক হিসেবে ব্যবহার করা হয়। আর এসিটিক অ্যাসিড রান্নার কাজে ব্যবহার করা হয় এবং বিকারক হিসেবে ব্যবহার করা হয়, তাই না? এরপরে দেখো ঘ বিভাগ। দেখো ঘ বিভাগের 4 কোশ্চেন দেখো। দেখো, একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় গ্যাসের অণুগুলি সর্বদাই গতিশীল। গ্যাস যে চাপ প্রয়োগ করে এই চাপ থেকে বোঝা যায় যে গ্যাসের অণুগুলি সর্বদাই কি বলতো গতিশীল। গ্যাসের গতীয় তত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য দুটি উল্লেখ করো। নাম্বার 1, দেখো আমরা বলেছি যে পাত্রের আয়তনের তুলনায় গ্যাসের আয়তন খুব নগণ্য, তাই না? এই এই উক্তিটি ঠিক নয়। আর 2 নাম্বার, গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে এবং পাত্রের দেওয়ালের সঙ্গে কোনরূপ আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে না, এটাও সত্যি নয়। ওকে। তারপর দেখো 21 গ্রাম লোহিত তপ্ত আয়নের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ H2 পাওয়া যায়। তাহলে দেখো, আমরা কি বলতো লোহিত তপ্ত আয়নের উপর দিয়ে Fe, তারপর স্টিম চালনা করছি কি বলতো এটা H2O, তাই না? কি হয় বলতো না Fe3O4 প্লাস কি বলতো H2 হয়। ব্যালেন্স করে নাও, এটা 3 দাও আর এটা 4 দাও, তাই না? এখানে 4 আসবে। তাহলে দেখো এখানে আয়রন কত আছে বলতো 56, তাহলে এটা হলো 3 × 56, তাই তো? আর কি বলতো কি পাচ্ছি হাইড্রোজেন পাচ্ছি, তাই তো? তার আয়তন কত দেখো 4 মোল আছে। তো 4 মোল মানে কি বলতো 4 × কি বলতো 22.4 লিটার। তাহলে দেখো এটা হচ্ছে 3 × 56 গ্রাম ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য 4 কি বলতো 22.4 লিটার আসছে কিনা বলো। তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কত বলতো 4 × 22.4 ডিভাইড বাই কত বলতো 3 × 56 আছে কিনা বলো। এরপরে 21 গ্রাম, তাহলে 21 গ্রামের জন্য কত বলতো 21 গ্রামের জন্য হবে কত বলতো 4 × 22.4 হোল ডিভাইড বাই 3 × 56, আর এটা কত বলতো 21। দেখো এটা 7 দিয়ে কাটলে 3 হবে, আর এটা কত বলতো 7 দিয়ে কাটলে 8 হবে, তাই না? আর এটা আর এটা কত হবে, এটা 2 হবে, হবে কিনা বলো। আর এটা আর এটা কেটে গেল 2, আর এটা কাটলে কত 11.2, তাহলে দেখো 11.2 লিটার গ্যাস তৈরি হবে, কত বলতো 11.2 লিটার, তাই না? আবার দেখো O2 উপস্থিতিতে SO2 জারণের ফলে SO3 উৎপন্ন করা হয়। তাহলে দেখো O2 প্লাস SO2 ইকুয়াল টু কি বলতো SO3। দেখো এটা কি বলেছে যে 40 গ্রাম SO2 উৎপন্ন করতে কত গ্রাম SO2 লাগবে। তাহলে দেখো এখানে সালফার কত 32 আর অক্সিজেন কত 32 64, আর এটা 32 আর এটা কত 3 × 48, 32 আর 48 কত হয় বলো তো 32 প্লাস 48, তাহলে কত হলো বলো তো এটা এটা হচ্ছে এটা আসছে বলো 80 আসছে না, এটা 80 আর এটা 64, তাই না? তো আমি দেখো এই আমি কত পাবো বলো তো 40 গ্রাম SO2 পেতে চাই। তাহলে দেখো এখানে আমি দেখো 40 গ্রাম SO3 পেতে চাই। তাহলে দেখো এখানে 80 গ্রাম SO3 ইকুইভ্যালেন্ট মানে 3টে লাইন দিয়ে দেবে 64 গ্রাম SO2। তাহলে দেখো 1 গ্রাম SO3 ইকুয়াল টু কি বলতো 64/80 গ্রাম SO2, আর কি বলতো 40 গ্রাম SO3 ইকুয়াল টু কত বলতো 64/80 ইন্টু কি বলতো 40, কাটো এটা 2 দিয়ে, এটা 2 দিয়ে কাটলে কত 32, তাহলে কত লাগবে 32 গ্রাম লাগবে SO2 লাগবে। বোঝা গেল। দেখো তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও এসআই পদ্ধতির তাপীয় রোধের একক কি? দেখো তোমরা তাপ পরিবাহিতাঙ্ক কে সমান কি জানো বলো তো একটি একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে উষ্ণতার পার্থক্য একক হলে যে হারে প্রথম তল থেকে দ্বিতীয় তলে তাপের পরিবহন হয় তাকে তাপ পরিবাহিতাঙ্ক বলে। এসআই পদ্ধতির তাপীয় রোধের একক কি? দেখো তাপীয় রোধ আর ইকুয়াল টু কত বলতো x/k × a, তাই না? তাহলে দেখো এর একক কি হবে বলতো, দেখো এখানে x এর একক কি বলতো মিটার,
আর কে এর একক কি বলতো, ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স ইন্টু মিটার স্কোয়ার, তাই না? তাহলে দেখো এই মিটার আর এই মিটার কেটে গেল, আবার দেখো মিটার -1 আর মিটার কেটে গেল, তাহলে কি হলো 1 বাই কি বলতো ওয়াট কেলভিন -1, তাহলে হলো ওয়াট -1 কেলভিন হলো কি বলতো তাপীয় রোধের একক। দেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করার ফলে উহার একক আয়তনে যে আয়তনের প্রসারণ হয় তাকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো। দেখো আমরা জানি চার্লসের সূত্র ভিটি ইকুয়াল টু কি বলতো ভি নট ইন্টু কি বলতো এটা 1 + টি বাই কত বলতো 273, এটা গুণ করে নাও। তাহলে দেখো এখানে যদি এটা গুণ, দেখো যদি গুণ করে নাও তাহলে কত হবে ভি নট ইন্টু কি বলতো টি বাই 273। তাহলে দেখো এখান থেকে তোমার লিখতে পারো ভিটি মাইনাস ভি নট ইকুয়াল টু কি বলতো ভি নট ইন্টু টি বাই কি বলতো 273। তাহলে দেখো ভিটি ভিটি মাইনাস ভি নট বাই ভি নট ইন্টু টি ইকুয়াল টু কি বলতো 1/273। দেখো এটা হলো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আর এর মান কি বলতো 1/273 ডিগ্রি পার সেলসিয়াস। বোঝা গেল? এরপরে দেখো 4.4 আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। দেখো প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান কি বলতো দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। বোঝা গেল? কোন মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে কি বলতো, নাম্বার 1 মাধ্যম দ্বয়ের প্রকৃতি, নাম্বার 2 উষ্ণতা, আর নাম্বার 3 আলোর বর্ণ। ওকে, দেখাও যে একটি একবর্ণী আলোকরশ্মি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে প্রতিসমভাবে নির্গত হলে আলোকরশ্মির চ্যুতি কোণ হবে ন্যূনতম। তাহলে দেখো তোমরা জানো ডেল্টা ইকুয়াল টু কি বলতো I1 + I2 - a, তাই না? তাহলে দেখো এটা ডেল্টা প্লাস এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি বলতো I1 + I2। তাহলে দেখো এক্ষেত্রে ডেল্টা হলো চ্যুতি কোণ, এটা কি বলতো প্রতিসারক কোণ, আর I1 I2 হলো একটা আপতন কোণ, একটা নির্গমন কোণ। দেখো এটাকে আমরা লিখতে পারি না, এটা √I1 তার হোল স্কয়ার প্লাস কি বলতো √I2 তার হোল স্কয়ার। তাহলে দেখো এইখানে আমরা লিখতে পারি ডেল্টা প্লাস এ ইকুয়াল টু কি বলতো √I1 মাইনাস √I2 এর হোল স্কয়ার প্লাস কি বলতো 2√I1 I2। তাহলে দেখো 2√I1 I2, তাহলে দেখো এই ডেল্টা ন্যূনতম হবে কখন, যদি এটা শূন্য হয়, তাই না? তাহলে দেখো ডেল্টা ন্যূনতম হবে, ডেল্টাটা ডেল্টাম হবে কখন বলতো যখন √I1 মাইনাস √I2 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে কি হবে বলতো √I1 ইকুয়াল টু √I2, তাহলে কি বলতো I1 ইকুয়াল টু I2। এখন দেখো আপতন কোণ সমান কি বলতো নির্গম কোণ, তাহলে আলোক রশ্মি কি বলতো প্রতিসমভাবে নির্গত হবে, অর্থাৎ ভূমির সমান্তরাল হবে। এইভাবে রশ্মি গেল, এইভাবে গেল, গিয়ে এইভাবে আপতন কোণ সমান কি বলতো নির্গম কোণ হবে। বোঝা গেল? এরপরে দেখো আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও। দেখো সাদা আলো কোনো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় উহা 7টি বর্ণে ভেঙে যায়, এই ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলে। প্রিজমের সাহায্যে কিভাবে একবর্ণী ও যৌগিক আলো শনাক্ত করবে তা নির্ণয়, প্রিজমের সাহায্যে কিভাবে একবর্ণী ও যৌগিক আলো শনাক্ত করবে। দেখো দেখো কোন একটা রশ্মি একবর্ণী না যৌগিক সেটা প্রিজমের মধ্য দিয়ে যদি পাঠিয়ে দেওয়া হয়, তাহলে যদি উহা বিশ্লিষ্ট হয়ে বিভিন্ন বর্ণে ভেঙে যায় তাহলে উহা যৌগিক আলো, আর যদি একটি বর্ণই বেরিয়ে আসে তাহলে উহা একবর্ণী আলো। দেখো তাহলে যদি প্রিজমে দেখো একটা রশ্মি পাঠাচ্ছ, যদি এর একবর্ণী হয় তাহলে একবর্ণ হয়ে বেরিয়ে আসবে, আর যদি এটা বহুবর্ণী হয় তাহলে রশ্মিটা কি বলতো এইভাবে গিয়ে অনেক বর্ণে ভাবে বেরিয়ে আসবে, তাই না? দেখো দুটি পরিবাহীর শ্রেণীর সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ 9 ও 2। পরিবাহী দুটি রোধ নির্ণয় কর। তাহলে দেখো একটা রোধ ধরে নাও R1 আর একটা ধরে নাও R2। তাহলে বলো এই R1 + R2
সমান শ্রেণীর সময়ের তুল্য রোধ নয়। এবার দেখো সমান্তরাল সময়ের তুল্য রোধ হয় R1 R2 ডিভাইড বাই কি বলতো R1 প্লাস R2 হয় কিনা বলো, এটা ইকুয়াল টু কত 2। আবার দেখো এই R1 প্লাস R2টা বসিয়ে দাও কত 9, তাহলে দেখো এটা R1 R2 বাই 9 ইকুয়াল টু কত 2, তাহলে দেখো R1 R2 ইকুয়াল টু কত হলো 18। তাহলে দেখো R1 প্লাস R2 কত হলো 9, আর R1 × R2 18। তাহলে দেখো এখানে করো R1 - R2 হোল স্কোয়ার ইকুয়াল টু কি বলতো R1 প্লাস R2 তার হোল স্কোয়ার মাইনাস কি বলতো 4R1 R2। দেখো এইখানে R1 প্লাস R2 হোল স্কোয়ার মানে কি বলতো 9 স্কোয়ার মাইনাস 4 × R1 R2 কত এটা 18। তাহলে দেখো 81 মাইনাস 72 ইকুয়াল টু 9 সমান কি বলতো 3 স্কোয়ার। তাহলে দেখো R1 - R2 সমান 3 স্কোয়ার, তাহলে R1 - R2 ইকুয়াল টু 3। আবার দেখো এই R1 প্লাস R2 ইকুয়াল টু কত 9। দেখো তুমি যদি সমাধান করো যোগ করে দাও, তাহলে দেখো R1টা কত আসছে বলো তো 12, 12/2 মানে 2R1 সমান কি বলতো 12, তাহলে R1 ইকুয়াল টু কত পেলে 6। যদি R1 6 হয় তো R2 কত হবে 9 - 6, তাহলে R2 কত হলো বলো তো R2 হলো 9 - 6 সমান 3। দেখো এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। দেখো এটার নাম দিয়ে দাও পি, এটার নাম দিয়ে দাও কিউ, এটার নাম দিয়ে দাও স্মল আর, এটার নাম দিয়ে দাও এস, এটার নাম দিয়ে দাও টি, আর এটার নাম দিয়ে দাও কি বলতো ইউ। বোঝা গেল? তাহলে দেখো প্রথমে তোমরা এ লিখো, আর এ থেকে দেখো এ কার কার সঙ্গে যুক্ত আছে, দেখো পি এর সঙ্গে যুক্ত আছে, তাই এখানে পি লিখো। পি এর পর কি রোধ আছে বলো তো এক রোধ আছে, আছে কিনা বলো, একের উল্টো দিকে কি আছে কিউ আছে, লিখে দাও। আবার দেখো এই এটা আবার এস এর সঙ্গে যুক্ত আছে, এটা এস এর সঙ্গে, এটা এস লিখো। এস এর পরে কত রোধ আছে বলো তো, না এস এর পরে রোধ আছে 2 আছে, 2 এর উল্টো দিকে কি আছে বলো তো আর আছে, আর লিখে নাও। আবার দেখো শেষে এই এ পয়েন্টটা এইদিকে তাকাও, এ পয়েন্টটা কার সঙ্গে আছে, এই টি এর সঙ্গে যুক্ত আছে, আছে কিনা বলো। তাহলে এইখানে দিয়ে এটা টি দিয়ে দাও, এটা টি দিলে। তারপর রোধ আছে কত 3 আছে, উল্টো দিকে কি আছে বলো তো ইউ আছে। এরপরে বলো কিউ আর ইউ, দেখো কিউ আর ইউ কার সঙ্গে যুক্ত আছে, বি এর সঙ্গে যুক্ত আছে, তাহলে দেখো এটা বি দিয়ে দাও। তাহলে বলো এই 1 2 3 কি সমবায়, সমান্তরাল সমবায়। তাহলে তুল্য রোধ হবে 1/1 প্লাস 1/2 প্লাস 1/3 ইকুয়াল টু কি বলতো 1/8 ধরে নাও। তাহলে দেখো লসাগু কত 6, তাহলে 6 প্লাস কি বলতো 3 প্লাস 2, তাহলে কত বলতো 11/6, তাহলে তুল্য রোধ হলো কত বলতো 6/11। বোঝা গেল? দেখো 4.7 ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। দেখো ডায়নামো কি করে বলতো না যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তি রূপান্তরিত করে, আর বৈদ্যুতিক মোটর কি বলতো তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তি রূপান্তরিত করে। আর কি বলতো ডায়নামো হ্যামিং এর ডান হস্তের নিয়ম অনুসারে ক্রিয়াশীল হয়, আর কি বলতো এই মোটর কি বলতো ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের সাহায্যে ক্রিয়াশীল হয়। এরপরে দেখো আর্থিং কি, যে ব্যবস্থার সাহায্যে তাৎক্ষণিক তড়িৎ শক্তি ভূমিতে সংলগ্ন করা যায়, ভূমিতে নিক্ষেপিত করা যায়, সেই ব্যবস্থাকে আর্থিং বলে। এরপরে দেখো আলফা ও গামা রশ্মির আধান ভেদন ক্ষমতা ও আয়নিত করার ক্ষমতা তুলনা করো। তাহলে দেখো আলফা লিখলাম গামা লিখলাম, তাই তো। দেখো রশ্মির আধান, দেখো এর আধান কত বলো তো 3.2 × 10⁻⁻19 কুলম্ব, আর এর আধান 0। আচ্ছা ভেদন ক্ষমতা, এই ভেদন ক্ষমতা অনেক কম আর এই ভেদন ক্ষমতা খুব বেশি, মানে জানো তো গামা রশ্মির ভেদন ক্ষমতা আলফা রশ্মির ভেদন ক্ষমতার 100 গুণ। আবার দেখো আয়নন ক্ষমতা ঠিক এর উল্টোটা, দেখো আলফা রশ্মির আয়নন ক্ষমতা গামা রশ্মির আয়নন ক্ষমতার 100 গুণ। বোঝা গেল? এরপরে কোন মৌলের পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে কি বোঝো। দেখো কোন মৌলের পরমাণুর প্রথম কক্ষের ইলেকট্রনকে, দেখো কোন দেখো কোন মৌলের পরমাণুর ইলেকট্রনকে উহার কক্ষপথ থেকে বিচ্যুত করতে যে শক্তি লাগে তাকে আয়নন শক্তি বা আয়নাইজেশন শক্তি বলে।
যেমন দেখো হাইড্রোজেনের আয়নন শক্তির মান 13.6 ইলেকট্রন ভোল্ট। দেখো সোডিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, সিজিয়ামকে আয়নাইজেশনের শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। তারপর সব থেকে কম আয়নন শক্তি হবে কি বলতো না সিজিয়ামের। তারপর কি হবে বলতো না রুবিডিয়াম, তাই না? তারপর কি হবে বলতো না সোডিয়াম। আর সব থেকে বেশি কার হবে বলতো না লিথিয়াম। বোঝা গেল? এরপরে দেখো এবিসি মলের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে n-2, n ও n+1। বি মৌলটি নিষ্ক্রিয়, মানে কি বলতো এটা নিষ্ক্রিয়, মানে কি বলতো এর পরমাণুর সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন আছে, তাই না? এ এবং সি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? দেখো এটা হবে পর্যায় সারণীর 6 নম্বর শ্রেণীতে, তাই না? আর এটা কত হবে বলতো এটা প্রথম শ্রেণীতে হবে, তাই তো? এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি? এর যেহেতু বাইরের কক্ষে 6টা ইলেকট্রন আছে, তাহলে কি বলতো এর 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 দুটো আয়ন থাকবে, মানে কি বলতো এটা -2 হবে। আবার দেখো এর বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, তাহলে কি বলতো C+1 হবে, হবে কিনা বলো? যেটা এ সেটা কি বলতো এ মাইনাস মাইনাস আয়ন থাকবে, আর যেটা সি সেটা প্লাস আয়ন থাকবে। তাহলে দেখো দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে কি বলতো এটা এ হবে। তাহলে দেখো ইলেকট্রন কি বলো বর্জন করলো, মানে জারণ হলো। তাহলে মানে কি হলো এটা বিজারণ ক্ষমতা। কি হলো এটা কি বলতো বিজারণ ক্ষমতা। বোঝা গেল? আচ্ছা, তাহলে কি বলতো আবার দেখো এর এর কি বলতো এর কি বলতো এ একটা ইলেকট্রন গ্রহণ করবে, মানে কি হলো বিজারণ, তাই না? তাহলে এটা কি হলো জারণ ক্ষমতা। তাহলে বিজারণ ক্ষমতা কার বেশি না এর বিজারণ ক্ষমতা বেশি। এরপরে দেখো এ ও সি যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার সংকেত কি হবে বলতো এর যোজ্যতা 2, সি এর যোজ্যতা 1, তাহলে যৌগটি হবে কি বলতো C2A। বোঝা গেল? 10এরটা তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? না ধাতুর ঔজ্জ্বল্য বৃদ্ধি করার জন্য এবং মরিচা নিরোধক করার জন্য। তো কোনো বস্তুর উপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষক হিসাবে কি ব্যবহার করা হয়? না গোল্ড সায়ানাইড, AuCN। এরপর দেখো ইউরিয়ার শিল্পোৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম, বিক্রিয়া ও সমিত সমীকরণ লেখো। এরপরে দেখো 4.11 ইউরিয়ার শিল্পোৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লিখো। দেখো এখানে যে ব্যবহৃত পদার্থগুলো হয় সেগুলো হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর কি বলতো অ্যামোনিয়া, তাই না? তাহলে দেখো বিক্রিয়া হয় CO2+2NH3, তাই না? এটা হয় CONH2 হোল টুয়াইস কি প্লাস O2, সরি প্লাস H2, তাই না? দেখো এটা সমিত সমীকরণ। আর পদার্থগুলির নাম কি বলতো যেটা ব্যবহার করা হচ্ছে সেটা কার্বন ডাই অক্সাইড আর অ্যামোনিয়া। এরপর দেখো শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুতির বিক্রিয়াটি লিখো। ইথিলিনের দুটি ব্যবহার উল্লেখ করো। দেখো শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুত করা হয় কোথা থেকে বলতো না পেট্রোলিয়াম থেকে ইথিলিন প্রস্তুত করা হয়। দেখো শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুতির বিক্রিয়াটি লিখো। দেখো হাইড্রোকার্বনকে বিভাজন করে আমরা ইথিলিন প্রস্তুত করি। ইথিলিনের দুটি ব্যবহার কি বলতো না ইথিলিনকে বিকারক হিসেবে ব্যবহার করা হয়, আর কি বলতো পলিথিন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এরপরে দেখো লাস্ট কোয়েশ্চেন, মিথেনের হাইড্রোজেন পরমাণু কিভাবে ধাপে ধাপে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে? দেখো CH4+Cl2, এখানে কি বলতো আমরা সূর্যালোক দিচ্ছি মানে ফটন কণা দিচ্ছি, এটা কি হবে বলতো CH3Cl। আবার দেখো এই CH3Cl প্লাস কি বলতো Cl2 দিচ্ছি, তাহলে কি বলতো H নিউ, এটা কি এটা হবে CH2, এটা কত Cl2। আবার দেখো CH2Cl2 প্লাস কি বলতো Cl2 যদি দিই, আবার আমরা সূর্যালোক দিলাম H নিউ সমান কি বলো CH Cl3। আবার ফাইনাল কি বলতো CH Cl3 প্লাস কি বলতো Cl2, এখানে আবার সূর্যালোক দেবো কি হবে বলতো CCl4, তাই না? এইভাবে আমরা পাচ্ছি। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যারা ফিজিক্স সায়েন্স নিয়ে পড়বে তারা আমার চ্যানেল মিশন ফিজিক্সটি ফলো করতে থাকো। সেখান থেকে নিউমেরিক্যাল থিওরি এবং সমস্ত ধরনের কোয়েশ্চেন সমস্ত ধরনের ওখানে দেওয়া আছে।